Champions League is back again in its grandest form, and you know what you have in the store in the plate. Champions League, glorious round of 16. মঙ্গল বুধবার মিলে 8 ম্যাচের প্রথম লেগ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর প্রথম লেগের প্রিভিউ দেখে নেব, and this is the Champions League showdown. চ্যাম্পিয়ন্স লিগের এখন আর কোনো পয়েন্ট টেবিল নেই, আছে একটা সিলভার পাথ এবং ব্লু পাথ। সিলভার পাথের এক সাইডে পিএসজি চেলসি যেমন আছে গ্যালাতাসারাই লিভারপুল। এই দুটো ম্যাচ থেকে যারা জয়ী হবে তাদের দেখা হবে কোয়ার্টার ফাইনালে, এরপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের পাথ। অন্যদিকে আছে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং আতালান্তা বায়ার্ন মিউনিখ, সেখান থেকে একটা কোয়ার্টার ফাইনাল পাথ আসবে, অর্থাৎ আপনি রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির সঙ্গে একটা পটেনশিয়াল বায়ার্ন মিউনিখের ম্যাচ পেতে পারেন কোয়ার্টার ফাইনালে, তারপর থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। অন্যদিকে ব্লু পাথে রয়েছে নিউক্যাসল বার্সেলোনা এবং অ্যাটলেটিকো টটেনহ্যামের ম্যাচ। এই দুটো ম্যাচ থেকে যারা জিতবে তাদের দেখা হবে কোয়ার্টার ফাইনালে, এরপর সেমিফাইনাল, ফাইনালের পাথ রয়েছে। আছে সেখানে বোদো গ্লিমটের সিন্ডারেলা স্টোরি এবং আছে স্পোর্টিং সিপি এবং আর্সেনাল ভার্সেস বায়ার লিভারকুজেন। এই দুটো ম্যাচ থেকে যারা জয়ী হবে দেখা হবে কোয়ার্টার ফাইনাল এবং তারপর থেকে সেমিফাইনাল এবং ফাইনালের পাথ, অর্থাৎ বার্সেলোনা এবং আর্সেনালের একটা সম্ভাব্য দেখা আমরা খুব শীঘ্রই পেতে পারি। তবে আর্সেনালের জন্য পথটা কিছুটা সহজতর, যেখানে সিলভার লাইনে অনেকগুলো কঠিন দলের পাথ রয়েছে। রাউন্ড অফ 16 এর ফার্স্ট লেগের ফার্স্ট ম্যাচ স্ট্রেট ফ্রম ইস্তানবুল, লিভারপুলের স্মৃতির ইস্তানবুল, যেখানে রচিত হয়েছিল এক অমর ইতিহাস। দ্যাট নাইট ওয়েন লিভারপুল কেম স্ট্রেট ফ্রম অ্যানফিল্ড অ্যান্ড লস্ট। মানে আপনারা কি অন্য কিছু ভাবছিলেন নাকি? ইস্তানবুলের গ্যালাতাসারাই র্যামস পার্ক হচ্ছে ইংলিশ ক্লাবগুলোর একদম রীতিমতো একটা কবরস্থান। শেষ 9 ম্যাচের মধ্যে 8টাতেই ইংলিশ টিমগুলোর বিপক্ষে আনবিটেন রয়েছেন ওকান বুরুকের গ্যালাতাসারাই, এবং সবশেষ এই মাঠে 2013-14 সালে গ্যালাকে হারিয়েছিল এই আর্সেনাল, যদিও তখন মিকেল আর্টেটা আর্সেনালে খেলতেন। আর এই মাঠেই রকাস এনভায়রনমেন্টে গ্রুপ স্টেজে হেরে গিয়েছিল লিভারপুল। তাদের সেখানে এসে খেলে হেরে যাওয়ার অভিজ্ঞতাটা খুব ভালো মতোই আছে, এবং এই মাঠেই গ্যালাতাসারাই ধসিয়ে দিয়েছিল ইউভেন্তুসকে 5-2 গোলে রাউন্ড অফ 16 এর প্লে অফ রাউন্ডে। কিন্তু লিভারপুলের নিজের শত্রু এখনো কিন্তু তারাই, সেই হাই ফ্লাইং, হাই ইন্টেন্সিটি, হেভি মেটাল লিভারপুল ইজ গন। এই লিভারপুলকে আপনি এখন ভুলে যেতে পারেন, ইউর্গেন ক্লপের ওই লিভারপুলকে, এবং তাদের অ্যাপ্রোচেও এখন সবকিছু দৃশ্যমান। ম্যাচের ফার্স্ট টেম্পো সিকোয়েন্সে তাদের সিগনিফিকেন্ট ড্রপ হয়েছে শেষ কয়েক সিজন থেকে, এবং বিশেষ করে ক্লপের লিভারপুল থেকে স্লটের লিভারপুলের পার্থক্যটা এখন খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তার মোদ্দা কথা হচ্ছে, এটা এখন আর সালার লিভারপুল নয়। এই সিস্টেম এখন অন্যদিকে শিফট করে খুবই কশাস একটা পজিশনাল অ্যাপ্রোচে আর্নে স্লট নিয়ে এসছেন, এবং ডোমেস্টিকের ফাইনাল স্টেজে লিভারপুল গোল কনসিড করার প্রবণতা অনেক বেশি তাদেরকে ভোগাচ্ছে লিগে, যেন তারা শেষ দিকে একদম খেই হারিয়ে ফেলছে। লিগে এত লেটে লিভারপুলের চাইতে বেশি গোল আর কোনো দল কনসিড করেনি। ভার্জিল ফন ডাইকো শেষ পর্যন্ত উলভসের কাছে হেরে ড্রেসিং রুমে গিয়ে বিরক্তি ছাড়লেন, বললেন তার দলের হারমোনি এখন আর ঠিক নাই, এবং অবশ্য পরবর্তীতে তাদেরকে এফএ কাপে হারানো গেছে, সেই শোধটাও নেওয়া গেছে। কিন্তু গ্যালাতাসারাই শোধটা আসলে লিভারপুল তাদের ঘরের মাঠে নিতে পারবে কিনা সেটা বড় মুশকিল। গ্যালাতাসারাই ভক্তদের আচরণের কারণে তারা লিভারপুলের মাঠে, অর্থাৎ অ্যাওয়ে গ্রাউন্ডে থাকতে পারছে না স্যাংশনের কারণে। তাই গ্যালার মাঠের এই ম্যাচটাই দুই দলের জন্য খুবই ক্রুশাল। আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন লিভারপুল এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি জানেন যখন আপনি গ্যালাতাসারাই মাঠে খেলতে যাচ্ছেন সেটা আপনার জন্য খুবই কঠিন একটা ব্যাপার হবে। আপনার চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর আর্লি ওয়ার্ম আপটা খুবই ব্রুটাল হতে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মেক নো মিস্টেক, রাউন্ড অফ 16 প্লে অফ কোয়ালিফিকেশনের সেকেন্ড লেগের সবচেয়ে বিশাল ব্লকবাস্টার ম্যাচ হয়েছে বেরগামো নিউ ব্যালেন্স এরিনাতে। সেজন্য বায়ার্ন মিউনিখ হয়তো একটু বাড়তি খুশি হবে, কারণ তাদের আর্চ রাইভাল বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে দিয়ে লা দেয়ারা উঠে এসছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এ। বেরগামো স্টেডিয়ামে হয়তো বায়ার্নকে একটা রেসপেক্টেবল চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে রাফায়েল পালাদিনোর দল, কিন্তু এই দলটার 4-1 গোলের ওই পাগলাটে ম্যাচ ছাড়া শেষ 7টা এলিমিনেশন ফেজ ফিক্সচারে 6টাতেই আসলে আতালান্তা হেরে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচারে, যারা 2024 সালে আবার সেই শাবি আলোনসোর বায়ার লিভারকুজেনকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য স্কামাকার লেট লেভেলারের ঘরের মাঠে ইউদিনেজের সঙ্গে হার এড়ানো গেছে, উইচ শোজ গ্লুমি ডেজ ফর দ্য লাস্ট অফ দ্য ইতালিয়ানস। এই দলটা ছাড়া তো আসলে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান কোনো রিপ্রেজেন্টেশন নেই। এই ম্যাচে, অর্থাৎ বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচে স্কালভিনিকে পাওয়া যাচ্ছে না, সাসপেনশনের কারণে, সঙ্গে শার্লি কেটেলারা এখনো ইনজুরি কাটিয়ে ফিট হননি, এবং সেটা মনে হচ্ছে বায়ার্ন মিউনিখকে ফেস করা আতালান্তার জন্য একটা ম্যামথ চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এবং বায়ার্ন মিউনিখকে নিয়ে আপনি একটু কম আওয়াজ শুনবেন, কারণ তারা চুপে
চুপে নিজেদের কাজটা যেটা করার সেটাই করে যাচ্ছে। বায়ার্নের এই সিজনের রেকর্ড বলছে 40 ম্যাচে তারা খেলে 35টাই জিতেছে, 2টোই হেরেছে, যার মধ্যে একটা আবার এই কম্পিটিশনে আর্সেনালের কাছে গ্রুপ পর্বে। এবং আতালান্তাকে পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ার জন্য ফেভারিট এখন বায়ার্ন মিউনিখই। আতালান্তা বায়ার্নের সঙ্গে মিল একটাই, তারাও দার ক্লাসিকারে গিয়ে ডর্টমুন্ডকে হারিয়ে নিশ্চিত করেছে যে মাইস্টার শালাটা সম্ভবত বায়ার্নের ঘরে এই বছর আসছে। কাফ প্রবলেমসের কারণে বুন্দেসলিগা লাস্ট ম্যাচে হ্যারি কেনের খেলা হয়নি, কিন্তু কোম্পানি জানিয়েছেন হি উইল বি ফিট এনাফ টু স্টার্ট এগেইনস্ট লাদেয়ারা সাহসের দেয়াল ঠিকই তুলবে এই ম্যাচে, কিন্তু এই দেয়ালটা ভেঙে ফেলবে কোম্পানি অ্যান্ড হিজ মেশিনস। আতলেতিকো ইজ আ ফানি টিম। এরা বার্সেলোনাকে নিজেদের ঘরের মাঠে ডেকে এনে ফ্ল্যাট ট্র্যাক বুলি করতে পারে, আবার ঠিক কাম্প নতে গিয়ে 3-0 গোলে হেরে কোনো মতে নিজেদের অ্যাগ্রেগেটটা বাঁচিয়ে কোপা দেলের ফাইনালে উঠে। সঙ্গে রেলিগেশন ব্যাটলার রায়োর কাছেও তারা 3-0 গোলে হেরে অপমানিত হয়। চ্যাম্পিয়ন্স লিগে এরা ইন্টারন্যাশনালেকে হারায়, কিন্তু ঠিকই বোদোর কাছে হারে কিংবা ক্লাব ব্রুজের মাঠে গিয়ে 3 গোল দিয়ে আবার 3 গোল হজম করে। দিস ইজ দ্য পিক দিয়েগো সিমিওনিজমো। এখন এই দলটা যদি প্রিমিয়ার লিগে রেলিগেশন ব্যাটলার টটেনহামের কাছে হেরে বসে, তাও ঘরের মাঠে, এর চাইতে ডায়াবলিক্যাল ঘটনা আর দুইটা কখনোই ঘটবে না। অবশ্য আতলেতিকোর খেলোয়াড়দেরকে পিকি ব্লাইন্ডার্সরা মাঠে নিয়ে আসবেন, এই ডিলটাও একটা ডায়াবলিক্যাল ডিল ইটসেলফ, কিন্তু ট্র্যাকে থাকা একটু দরকার। ওই হিসাবটা পরে হেতাফের সঙ্গে ম্যাচে। আতলেতিকো লা লিগা টাইটেল রেসে না, এটা এখন আগে থেকেই পরিষ্কার। তাদের কোপা দেল রের ফাইনালের অপোনেন্ট রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে এর মধ্যে তারা একটা বার্তা দিয়ে রেখেছে, একটা প্র্যাকটিসও তারা সেরে রেখেছে যে সেই ম্যাচটা কিরকম হতে পারে, এবং চ্যাম্পিয়ন্স লিগের আগে একটা প্র্যাকটিস হয়ে গেছে। এটা সিমিওনের শেষ সিজন কিনা আমরা কেউই জানি না, কিন্তু 2013 সালের পর থেকে প্রথমবার 13 বছরে আরেকটা কোপা দেল রে জেতাটা বেশ রোমান্টিক একটা ব্যাপারই হবে সিমিওনের জন্য। কিন্তু রোমান্টিক কোনো কিছুই ঘটছে না আসলে টটেনহাম হটস্পার্সের জন্য। দ্য রেইনিং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন্স ক্যান বি রেলিগেটেড টু দ্য সেকেন্ড ডিভিশন। এইটা ভাবলেই তো গায়ে কাটা দেওয়ার কথা। কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা কি অদ্ভুত একটা ঘটনা দেখাচ্ছে যে এই টটেনহাম শেষ 10টা প্রিমিয়ার লিগের ম্যাচের পোটেনশিয়াল 30টা পয়েন্টের মধ্যে জাস্ট আদায় করতে পেরেছে 3টা পয়েন্ট। যারা চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ ফিনিশ করেছে তাদের দলের এই অবস্থা, এবং তারা ডিসেম্বর থেকে আর কোনো জয়ই পায় নাই। এবং যাকে এই সিজনটাকে ঠিক করার জন্য আনা হয়েছে তিনিও উল্টো দলকে ডুবাচ্ছেন। অন্তত স্কোয়াড ডায়নামিক দেখে সেটাই মনে হচ্ছে। ইগর তুদোরের পরিবেশকে সবাই বলছেন টক্সিক, এবং টটেনহাম যদি রেলিগেটেড হয়ে মিলওয়ালের সঙ্গে খেলা শুরু করে, তবে প্রিমিয়াম বটলার হিসেবে টটেনহামের নামটা সলিডিফাইড হয়েই থাকবে প্রিমিয়ার লিগে, এবং তারা তখন প্রিমিয়ার লিগে থাকবে না। তাই অ্যাডভান্টেজ আতলেতিকোর ঘরের মাঠ, তাই অ্যাডভান্টেজ দিয়েগো সিমিওনের শেলবি। সুইস ফরম্যাটের আরেকটা রিপিট ফিক্সচার, মার্কাস রাশফোর্ডের আউটস্ট্যান্ডিং দুটো গোলের পর 2-1 গোলে জয়ের পর আবারও নিউ কাসেলের সঙ্গে দেখা লা লিগা লিডার্স বার্সেলোনার। কিন্তু কি এক মুশকিলের ঘটনা, ম্যাচের আগে একটা অদ্ভুত বোমা ফাটিয়েছেন তাদেরই কিংবদন্তি জাভি। তিনি দাবি করছেন যে লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর নাকি বার্সেলোনায় ফেরার সব প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন, শুধুমাত্র লাপোর্তার ভেটোর কারণে তার নাকি বার্সেলোনায় আর ফেরা হয়নি। যদি এই দাবির সত্যতা থেকেও থাকে, তবে স্পোর্টিং ডিরেকশন থেকে বার্সেলোনার এন্তর্নদের অবস্থা এখন একটু লেজে গোবরে হওয়ার কথা। তবে এই খবরটাকে আপনারা একটু কেয়ারফুলি অ্যাসেস করা দরকার। তার কারণ হচ্ছে বার্সেলোনাতে এখন নির্বাচনের পরিবেশ চলছে, সামনেই প্রেসিডেন্ট ইলেকশন, এবং যেভাবে জাভিকে স্যাক করা হয়েছিল তিনি মোটেও এখন আর লাপোর্তার পক্ষের লোক নন। সেই আলাপ থেকে তাই একটু বের হয়ে খেলার আলাপে থাকাটা দরকার। বার্সেলোনা ইংলিশ ক্লাবগুলোকে অ্যাওয়ে গ্রাউন্ডে ফেস করতে গিয়ে শেষের দিকে একটু হলেও খাবি খেয়েছে। শেষ এই চ্যাম্পিয়ন্স লিগেই হারতে হয়েছিল চেলসির কাছে। তবে 2 লেগেড এলিমিনেশন ম্যাচে ফেস করে 15টার মধ্যে 10টাই কিন্তু বার্সেলোনা জিতেছে, যখন তারা প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে। আর এইদিকে নিউ কাসেলের জন্য এটাই তো প্রথম একটা এক্সপিরিয়েন্স, কারণ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ এর আগে কখনো এডি হাওয়ার দলটা ওঠে নাই। এবং সেটাই বলছেন এডি হাও যে তাদের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ বার্সেলোনার সঙ্গে এটাই হতে যাচ্ছে। টানা কয়েকটা ম্যাচ হারার পর নিউ কাসেল যখন আবার সবকিছু গুছিয়ে নিয়েছিল মনে হচ্ছে, তারপর আবার এভারটনের কাছে প্রিমিয়ার লিগে হার, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো, কিন্তু আবার ব্যাক টু ব্যাক প্রিমিয়ার লিগ এবং এফএ কাপে ম্যানচেস্টার সিটির কাছে তাদের হারতে হয়েছে। এবং এডি হাওয়ার জন্য বার্সেলোনা ম্যাচটা তাদের সিজন বাঁচানোর জন্য খুবই ক্রুশাল, কারণ তারা একে তো চ্যাম্পিয়ন্স লিগে এই পর্যন্ত এসছে, কিন্তু প্রিমিয়ার লিগে তারা বসে আছে 12 নম্বর স্থানে। অন্যদিকে বার্সেলোনা তাদের জায়গাটা লিগে আবারও শক্তপোক্ত করেছে, কিন্তু ফরওয়ার্ড পজিশনে ফেরান তরসের অন অ্যান্ড অফ ফর্ম এবং লেভানডস্কির ফিটনেসটা ফ্লিককে এখনো একটু ভাবাচ্ছে। জিরোনা আর আতলেতিকোর কাছে ব্যাক টু ব্যাক হারের পর টানা 4টা জয় বার্সেলোনা নিজেদের ট্র্যাকে কিছুটা স্টেবিলাইজড হয়েছে, কিন্তু বালদে, কুন্দে এবং ডি ইয়ং এর ইনজুরি স্কোয়াড ব্যালেন্স আবারও একটু এলোমেলো করে দিয়ে গেছে। পেদ্রি এই ম্যাচে থাকছেন, সেই জায়গায় নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। রাফিনিয়াও থাকছেন, কোনো ডাউট নেই। তাই সেন্ট জেমস পার্কের অ্যাটমসফিয়ার এখন বার্সাকে কিভাবে ট্যাকেল দেয় বা কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেটাই এখন দেখার বিষয়।
আর্সেনাল গেম ম্যানেজমেন্ট নিয়ে যেভাবেই কমপ্লেইন করুক না কেন, দে আর লিডিং আ কোয়াড্রুপল রেস অ্যান্ড আর্তেতার থেকে এই অ্যাচিভমেন্ট আর কেউ ছিনিয়ে নিতে পারবে না, শুধু পারবে আর্সেনাল নিজেই, এবং শুধুমাত্র যদি তারা হোঁচট খায় ঠিক তখনই। এখন হাতি মগডাল থেকে পড়বে কি পড়বে না সেই আলাপের দিকে এখন না যাই, বরং লেভারকুজেনের বিপক্ষে আর্সেনালকে আপনি অবশ্যই ফেভারিট ধরতে চাইবেন। প্রত্যেকটা কম্পিটিশনে ক্রুজ ফরওয়ার্ড করা আর্সেনাল ভালো একটা অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে বায়ার লেভারকুজেনের বিপক্ষে, কারণ লেভারকুজেনের নিজেদের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। যেখানে তারা একসময় বায়ার্ন মিউনিখকে কম্পিটিশন দিয়ে যাচ্ছিল, তারা এখন লিগে পিছিয়ে গেছে অনেকটা নিচে। অলিম্পিয়াকোসের বাধা পার করতে খুব একটা তাদের বের পেতে হয়নি, কিন্তু শেষ 5টা ম্যাচে তাদের জয় মাত্র একটা ম্যাচে। বুন্দেসলিগা টপ হাফ থেকেও তারা নিচে নেমে গেছে, তাই আর্সেনালের ম্যাচের আগে হিউলমান্ডকে ভাবতে হচ্ছে অনেক কিছু নিয়েই। বাট আর্সেনাল উইন্স দিস টাই, টপস ফর শিওর। বোদো গ্লিমটের চ্যাম্পিয়ন্স লিগ সিন্ডারেলা স্টোরি ইজ স্টিল অ্যালাইভ অ্যান্ড কিকিং। আপনি বোদোর এই ইনসেইন চ্যাম্পিয়ন্স লিগ রানটা দেখেন, ডর্টমুন্ড, আতলেতিকো, সিটি, ইন্টারন্যাশনালকে 2 লেগ 4 জয় 1টা ড্র নিয়ে বোদো গ্লিম যেভাবে চ্যাম্পিয়ন্স লিগের খাদের কিনারা থেকে রাউন্ড অফ 16 এসে পৌঁছেছে, দ্যাট ইজ আ স্টোরি ইটসেলফ। নভেম্বরে লিগ শেষ হওয়ার পর বোদো খেলেছে মাত্র 5টা কম্পিটিটিভ ম্যাচ, এবং সেটা সিজনের প্রথম কম্পিটিটিভ তারা ম্যাচ খেলো কিছুদিন আগে, এবং সেটাও তারা জিতেছে মোলদার সঙ্গে। এখন আপনি এক্সপেক্ট করতে পারেন বোদার এই সিন্ডারেলা রানটা আর কত দূর যেতে পারে সামনের দিকে, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে স্পোর্টিং সিপি তাদের মেরিটেই রাউন্ড অফ 16 এসছে সেই ড্রামাটিক লাস্ট ডেতে আথলেটিক বিলবাওকে হারিয়ে দিয়ে। স্পোর্টিংকে এখন আপনি অবশ্য খেলতে হবে আর্কটিক সার্কেলের এই আর্টিফিশিয়াল টার্ফে। বোদো গ্লিমটের সুপ্রিমেসি যেখানে রয়েছে অনেক আগে থেকেই, এবং শেষ 17টা ইউরোপিয়ান ম্যাচ হয়েছে, তার মধ্যে 12টাই কিন্তু জিতেছে এই মাঠে, যেখানে পোর্তুগো তারা হারিয়েছিল এর আগে এক সময়, রোমাকেও হারিয়েছে, সেটা আগের সময়ের কথা। এবং ইয়ান্স পেটার হাগ ইজ ইন আ ফর্ম অফ হিজ লাইফ, লাস্ট 10টা ম্যাচে 6টা গোল করে ফেলেছেন। কিন্তু স্পোর্টিং চাইবে নিজেদের একটা সিন্ডারেলা স্টোরি নিজেরাও লিখতে, যেখানে 1982-83 সালের পর থেকে আর কখনোই তারা করতে পারেনি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল স্টেজে ওঠা। শেষবার তখনই তারা এই কোয়ার্টার ফাইনাল স্টেজে উঠেছিল। পর্তুগিজ লিগের কন্টেন্ডাররা শেষ 9 চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরেছে মাত্র 2টো ম্যাচে, তাই সহসাই আপনি বোদো গ্লিমটের বিপক্ষে এই লেগে, অর্থাৎ 2 লেগ মিলিয়ে আপনি স্পোর্টিং সিপিকে পেছনে রাখতে পারবেন না। ফার্স্ট লেগে কিছুটা অ্যাডভান্টেজেস পজিশন অবশ্যই বোদো গ্লিমটের থাকবে, বাট দিস টাই উইল বি দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল competitive fixture of the round of 16 in the Champions League. The reigning, defending but not so undisputed champions of the Europe versus the reigning and not so undisputed champions of the world in a Club World Cup rematch. এই ম্যাচটা কিংবা এই 2 লেগ, এই 2 দলের জন্যই মেক অর ব্রেক ম্যাচ অফ দ্য সিজন। পিএসজির বেলাতেই আসি, পিএসজিকে মোটেও একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুলভ টিম আর লাগছে না। মোনাকোকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 প্লে অফ থেকে বাদ করে দিয়ে উল্টো লিগে তাদের কাছে লিগ ডাবল সিজন ডিফিট কনসিড করতে হয়েছে লুইস এনরিকে, এবং হেরে গিয়ে এনরিকে বলছেন প্লেয়ারদের মাথা ঠিক নাই, মানে মাথার তার তাদের ঠিক নাই। এটা আগে ঠিক না হলে সিজন এখন এভাবেই হাতছাড়া হয়ে যাবে, এবং কনফিডেন্স এমন একটা জিনিস যেটা তাদের এখন প্লেয়ারদের ঘাটতি রয়েছে, এটা ধীরে ধীরে তৈরি করতে হয়, এবং এটা হুট করেই তৈরি হয় না। তারা এখন যে পরিস্থিতিতে আছেন এ থেকে তাদের দ্রুত উত্তরণের প্রয়োজন। এখন চেলসির জন্য কি সেটা একভাবে বলা যায় চেলসি কি কনফিডেন্ট এনাফ, সেটাও আসলে বলার সুযোগ নাই। লিয়াম রসেনিয়ার আসার পর তিনি মাত্র 3টা ম্যাচ হেরেছেন, কিন্তু এই 3টাই আর্সেনালের বিপক্ষে। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে তারা রেগুলার বেসিসে এখনো ম্যাচের কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। এই এফএ কাপের ম্যাচেই দেখুন না কেন, রেক্সামের সঙ্গে এক পর্যায়ে 2 গোলের ফেজে থাকার পর কিংবা ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়াটাও আসলে চেলসির জন্য একটা বিপদেরই আশঙ্কা তৈরি করে। মাঝে যে অ্যাস্টন ভিলার সঙ্গে তারা ম্যাচটা খেলেছিল সেটাই একমাত্র কনভিন্সিং জয় ছিল, কিন্তু সেটা তাদের সিজন ঠিক রাখার জন্য এখনো এনাফ কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সাথে আছে রেগুলার বেসিসে গোল খেয়ে ক্লিন শিট না রাখতে পারার চাপ। তবে যেটা বলা যায় যে জোয়াও পেদ্রো ইজ এনজয়িং হিজ লাইফ আন্ডার লিয়াম রসেনিয়ার। 12টা ম্যাচ খেলে করে ফেলেছেন 11টা গোল, একটা হ্যাট্রিকও করেছেন, এবং রসেনিয়ার বিশ্বাস করেন যে জোয়াও পেদ্রো, কিলিয়ান এমবাপে এবং এর্লিং হল্যান্ডের ক্লাসের মতোই একজন ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ড। এখন আসা যাক যে এই ফিক্সচারে লাইকলি আউটকামের দিকে। পিএসজি ইজ নট প্লেইং লাইক পিএসজি। চেলসি নাপোলির ওই ম্যাচের পারফরমেন্সের পর তাদের বিগ গেম মেন্টালিটির ব্যাপারে আপনি হয়তো ভরসা রাখতে পারেন, কিন্তু তারপরও এটা বলা যাবে না যে পিএসজির মাঠে তারা ফেভারিট। কিন্তু ক্লাব বিশ্বকাপের রিম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের 2013 থেকে 2016 এর টানা রিম্যাচে একটা ফাটাফাটি তো হবেই। যখনই নকআউট প্লে অফে ওঠার আগে পটেনশিয়াল প্লে অফের সম্ভাব্য অপোনেন্ট দেখা গেল, ইট ওয়াজ অল ক্লিয়ার অ্যাজ ওয়াটার, একদম পানির মতো পরিষ্কার। উই আর উইটনেসিং দি ইনএভিটেবল। Here we go again.
2020 সালের পর থেকে বা 2020 সালের এই সময়সীমার মধ্যে এই নিয়ে 13 বার এই মরার ফিক্সচার আবার দেখতে হচ্ছে আমাদেরকে, যেখানে গ্রুপ পর্বেও এই ফিক্সচার ম্যাচ একবার হয়ে গেছে। তবে আপনি এই সুইস মডেলকে যতই বোরিং আর প্রেডিক্টেবল বলেন না কেন, রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ফিক্সচার ইজ দ্য সুপার ক্লাসিকো in this current form of Europe. Pep Guardiola coming back in Santiago Bernabeu to haunt Real Madrid again. কিন্তু রিয়াল মাদ্রিদ তো নিজেই আগে থেকে ভরকে আছে নিজেদের কারণে। সেল্তার সঙ্গে ম্যাচে রিয়াল মাদ্রিদকে দেখে একবারও মনে হয়নি যে এরা কাম ব্যাকের জন্য ম্যাচটা খেলছে, এবং ভালভের্দের গোলে ডিফ্লেকশনটা না হলে এই ম্যাচে পয়েন্ট হারিয়ে বাড়ি ফিরতে হতো মাদ্রিদিস্তাদের। আলভারো আরবেলোয়ার স্কোয়াড ডায়নামিক্স ইজ স্টিল নট ক্লিকিং। সোয়েদবার্গকে ডিফেন্ড করতে গিয়ে ট্রেন্ট যখন খেই হারিয়ে ইগলেসিয়াসের কাছে গোল খেলেন, তখন ক্যামেরা ঘুরে দেখা গেল দানি কারভাহালের দিকে, যিনি ম্যাচটা শুরু করেননি, ম্যাচে নামতেও পারেননি। শেষ পর্যন্ত যে 3টা পরিবর্তন করিয়েছেন সেখানে কারভাহালের আর নামা হয়নি। এখন সিটির লেফট সাইডে ডোগোকে সামলাতে আরবেলো এদিন কাকে ডিপ্লয় করবেন? সেটা কি তিনি দানি কারভাহালকে ডিপ্লয় করবেন নাকি ট্রেন্টের উপরই ভরসা রাখবেন? সেটা একটা বড় টকিং পয়েন্ট হতে যাচ্ছে এই ম্যাচের আগে। এদিকে ভিনি, আলভারো কারেরাস, শুয়ামেনি এবং হাউজেন অলরেডি সাসপেনশন রিস্কে আছেন। আরেকটা হলুদ কার্ড দেখলে ঘরের মাঠে পরবর্তীতে এতিহাদে গিয়ে তাদের আর ফিরতি একটা খেলা হবে না। আর আলভারো আরবেলোয়া ইজ নট দ্য ম্যান আনফরচুনেটলি। যত বারবারই এটা নিয়ে ডিসকাশন আসছে, এখন মনে হচ্ছে যে আরবেলোয়া রিয়াল মাদ্রিদকে লিড করার মতো পজিশনে আর নেই। তবে রিয়াল মাদ্রিদের এমন পরিস্থিতিতে তার এর থেকে বেশি আর কিছু করারও নেই। ভদ্রলোককে যে পরিস্থিতিতে আসতে হয়েছে এবং যে পরিস্থিতিতে তিনি 13টা ম্যাচ ম্যানেজ করেছেন এবং 4টা ম্যাচ হেরেছেন, কিন্তু ওই 4টা ম্যাচের হারই রিয়াল মাদ্রিদের ভগ্নদশাটা আসলে বুঝিয়ে দিয়ে গেছে রিয়াল মাদ্রিদের সাইকি এখন কোন জায়গায় রয়েছে। আলবাসেদের সঙ্গে হারের কারণ তারা বাদ পড়ে গেছে কোপা দেল রের থেকে। ওসাসুনার হেতাফের কাছে হেরে তারা বার্সেলোনার কাছে পয়েন্টের দূরত্ব তাদের বেড়েছে। বেনফিকার সঙ্গে হারের কারণে তাদের রাউন্ড অফ 16 প্লে অফ পর্যন্ত খেলতে হলো। রায়ো এবং সেল্তার ম্যাচের পারফরম্যান্সও খুব একটা কনভিন্সিং ছিল না। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কতদূর প্রোগ্রেস করে তার উপর নির্ভর করবে আসলে আরবেলোয়ার চাকরি কতদিন টেকে। সেটা এই সিজনেও শেষ হয়ে যেতে পারে, কিংবা ফাইনালি তার যে কন্ট্রাক্ট রয়েছে জুন 2027 পর্যন্ত, সেটা পর্যন্ত নাও যেতে পারে। এবং একই সঙ্গে মিড সিজনের সাবির চাকরিরা গেছে, আরবেলোয়ারটাও যে যাবে না এমনটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ তাদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মেজাজ মর্জির উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং তিনি এসব ব্যাপারে কখনোই ছাড় দেন না। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে এই পারফরমেন্স দিয়ে আরবেলোয়া পরবর্তী সিজনে এই ডাগআউটে আসলেই আর দাঁড়াচ্ছেন না। শুধুমাত্র একটাই সিলভার লাইনিং, ভিনিসিয়াস জুনিয়র কিছুটা স্কোরিং ফর্মে ব্যাক করেছেন। আরবেলোর অধীনে তিনি কিছুটা স্বাধীনতাও পাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে ক্রুশাল গোলও করেছেন শেষ 4 ম্যাচের মধ্যে 3টাতে। তবে রিয়াল মাদ্রিদের শঙ্কার আরেকটা জায়গা হচ্ছে কিলিয়ান এমবাপের ইনজুরি এবং সেটার পরবর্তী ডায়াগনোসিস এবং বাকিদের ইনজুরি সংখ্যাটাও। সর্বশেষ খবরটা বলছে যে কিলিয়ান এমবাপে মাদ্রিদে ফিরেছেন, ট্রেনিংও করেছেন, তবে সিটির সঙ্গে 100% ফিট না হলে কিলিয়ান মাঠে নামবেন না, এমনটাই বলা হচ্ছে দিয়ারিও আসের পক্ষ থেকে। এমবাপের জন্য এটা একটা ওয়ার্ল্ড কাপের বছর এবং বিশেষ করে রিয়াল মাদ্রিদের এই সময়ের সিজনের সবচেয়ে ক্রুশাল একটা সময়। এই সময় এসে তার এমন অবস্থা রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের জন্য মোটেও ভালো কোনো বার্তা দেয় না। এই ফিক্সচারে হ্যাভক ক্রিয়েট করতে পারেন যেই মানুষরা, সেই মানুষটার সিজন শেষ হয়ে গেছে ACL ইনজুরিতে। রদ্রিগো তার সিজনও শেষ, বিশ্বকাপও শেষ, তাই ম্যানচেস্টার সিটি কেন কোনোভাবেই 1 বছরের মধ্যে তাকে আর পাওয়া যাচ্ছে না। এবার আসেন ম্যানচেস্টার সিটির আলাপে। ওই বোদো গ্লিমটের ম্যাচ হেরে যাওয়ার পর এখনো পর্যন্ত 11টা ম্যাচ আনবিটেন রয়েছে পেপ গুয়ার্দিওলা এবং তার ম্যানচেস্টার সিটি, এবং আর্সেনালকে প্রিমিয়ার লিগে ধরে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন পেপ গুয়ার্দিওলা। কিন্তু নটিংহাম ফরেস্টের সঙ্গে ওই ড্রটা পেপকে সামনে ভালো মতোই পড়াবে। সেই ঝালটাই কিন্তু পরে তিনি গিয়ে ছাড়লেন নিউ কাসেলের উপর FA কাপে। এখন সিটির জন্য চিন্তার জায়গা কি কি আছে? অবশ্যই অনেকগুলো চিন্তার জায়গা আছে। অবশ্য গুয়ার্দিওলা বিং আ থিঙ্কার অ্যান্ড আ মাস্টার মাইন্ড, তিনি একজন ইনোভেটর হিসেবে অলরেডি একটা উপায় বের করে ফেলেছেন তার মিডফিল্ডটাকে সলিডিফাই করে সামনে প্লে থ্রু করার জন্য। রদ্রি এবং বের্নার্দো সিলভা কিছুটা নিচে নেমে এসে দুইজন অপোজিশন প্লেয়ারকে কমিট করার চেষ্টা করছেন, প্রেস বেইট করে তাদের ওই মাঝখানের ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য, যার কারণে নিকো ও রাইলি এবং রায়ান চেরকি মাঝখানে স্পেস পেয়ে সেটাকে কাজে লাগানোর জন্য সামনে বল ফরওয়ার্ড করতে পারছেন। বাট উইল দিস টেকনিক বি এফেক্টিভ এগেইনস্ট শুয়ামেনি, ভালভের্দে, কামাভিঙ্গাস মিডফিল্ড? সেটা অন পেপার কিংবা অন স্টেডিয়াম বার্নাবেউতেই দেখা যাবে। গুয়ার্দিওলা রিয়াল মাদ্রিদ টাই is going to be another blockbuster main event in the tie, and there's no doubt about it. চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর ফার্স্ট লেগের ম্যাচটা শুরু হচ্ছে ইস্তানবুলের র্যামস পার্কে 10 মার্চ রাত 11:45-এ গ্যালাতাসারাই লিভারপুলের ম্যাচ দিয়ে রাত 2টা বাজলেই মেইন ইভেন্ট অফ মেইন ইভেন্টস বেরগামোর নিউ ব্যালেন্স এরিনাতে আতালান্তা ভার্সেস 2020 সালের চ্যাম্পিয়ন্স বায়ার্ন মিউনিখ। সিভিতাস মেট্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদ আতিথেয়তা দেবে, কিংবা আতলেতিকো মাদ্রিদের পিকি ব্লাইন্ডার্সরা আতিথেয়তা দিবে টটনহাম হটস্পার্সকে। একই সময় সেন্ট জেমস পার্কে নিউ কাসেল ইউনাইটেড খেলবে বার্সেলোনার বিপক্ষে। ঠিক পরদিন 11 মার্চ লিভারপুল এরিনাতে বায়ার লেভারকুজেন খেলবে কোয়াড্রুপল ফেভারিটস আর্সেনালের বিপক্ষে। রাত 2টো বাজলে আর্কটিক সার্কেলের মিরা স্টেডিয়ামে বোদো গ্লিমটের সঙ্গে খেলতে আসবে স্পোর্টিং CP। পার্ক দে প্রাসে মেগা মেইন ইভেন্ট PSG ভার্সেস চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপ রিম্যাচ আর দ্য বিগেস্ট
ব্লকবাস্টার অফ দ্য নাইট সান্তিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 ফার্স্ট লেগের ম্যাচগুলো নিয়ে আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। কোন মতের সঙ্গে একমত পোষণ করছেন, দ্বিমত পোষণ করছেন বা ঝগড়া করতে চাইছেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।